তো গুদামজাতকরণ হচ্ছে ব্যবসার একটি অন্যতম একটি উপাদান বিপণনের কার্যাবলীর। তো এটি আলোচনা হলো যে এই আলু যেমন আমরা উৎপাদন করার পর কৃষক যারা রয়েছে তারা কিন্তু এই পণ্য এই আলু যেটি রয়েছে সেটি গুদামজাতকরণের মাধ্যমে আমাদের সারা বছর কিন্তু সেটি সাপ্লাই করতে পারে বা সরবরাহ করতে পারে এই গুদামজাতকরণের মাধ্যমে। অর্থাৎ এই গুদামজাতকরণের মাধ্যমে কৃষক সময়গত যেই উপযোগ রয়েছে বা সময়গত যে সুবিধা রয়েছে সেটি আমাদের দিয়ে থাকে। কৃষক হোক বা যে কোনো উৎপাদনকারী হোক, পণ্য বা সেবা উৎপাদনকারী যারা রয়েছে এই গুদামজাতকরণটাই সহায়তা করে থাকে। এরপর রয়েছে প্রমিতকরণ। একটু খেয়াল করে তোমরা দেখবে প্রমিতকরণ কি। প্রমিতকরণ হচ্ছে একটি পর্যায় যেখানে পণ্যের আকার, গুণাগুণ এবং রং এবং স্বাদ এই সকল বিষয়ের উপর ভিত্তি করে পণ্যের মূল্য স্থির করা হয়। প্রমিতকরণের মাধ্যমে পণ্যের গুণাগুণ, আবারও বলছি, প্রমিতকরণের মাধ্যমে পণ্যের গুণাগুণ, আকার, রং, স্বাদ ইত্যাদির উপর ভিত্তি করে পণ্যের মূল্য স্থির করা হয়। ফলে পণ্যের বিপণন প্রক্রিয়া সহজ হয়। অর্থাৎ যখন পণ্যের আকার অর্থাৎ সাইজ অনুযায়ী যখন পণ্যকে আলাদা করা হবে, ভাগ করা হবে এবং তাদের গুণগত মান বা গুণাগুণ রয়েছে এদের পার্থক্য থাকবে এবং রং, স্বাদ সব কিছুতেই যখন এগুলোর উপর ভিত্তি করে প্রত্যেকটা পণ্যকে আলাদা আলাদা করে ভাগ করা হবে, তখন কিন্তু বিপণন অর্থাৎ পণ্য বিক্রয়ের ক্ষেত্রে বা ক্রেতারা বা ভোক্তারা যখন পণ্য ক্রয় করবে তখন কিন্তু তাদের পক্ষে সহজ হবে এবং বিক্রেতার পক্ষেও কিন্তু সেই পণ্যগুলো বিক্রি করতে অনেক সুবিধা হবে। তো এই প্রমিতকরণের মাধ্যমে বিক্রয় কার্যের গতিশীলতা বৃদ্ধি পায়। অর্থাৎ আমাদের যে প্রমিতকরণ রয়েছে এই প্রক্রিয়ার মাধ্যমে পণ্যের যে বিক্রয় রয়েছে এই বিক্রয়টি গতিশীলতা পায়। এরপর রয়েছে আমাদের পর্যায়িতকরণ। পরবর্তী যে ধাপ রয়েছে 6 নম্বর, সেটি হচ্ছে পর্যায়িতকরণ। তোমরা একটু খেয়াল করে দেখবে পর্যায়িতকরণ কি। প্রমিতকরণ এবং পর্যায়িতকরণ প্রায় একই ধরনের হলেও মনে হলো দুইটি কিন্তু আলাদা। তোমরা অনেকেই এই দুইটি বিষয়কে একত্রে করে ফেলো, আমি দেখেছি। তো এর জন্য একটু খেয়াল করবে, মনোযোগ সহকারে দেখবে যে প্রমিতকরণ কী ছিল এবং পর্যায়িতকরণ কী ছিল। দেখো যে পর্যায়িতকরণ কি, মান অনুযায়ী পণ্যকে বিভিন্ন শ্রেণীতে ভাগ করাকে পর্যায়িতকরণ বলা হয়। অর্থাৎ মান অনুযায়ী পণ্যকে, মান অর্থাৎ পণ্যের যে মান রয়েছে সেই মান অনুযায়ী পণ্যকে বিভিন্ন শ্রেণীতে ভাগ করাকে পর্যায়িতকরণ বলা হয়। আর প্রমিতকরণ সেখানে আমরা পড়েছিলাম পণ্যের আকার, গুণাগুণ এবং রং এবং স্বাদের ভিত্তিতে পণ্যকে ভাগ করা হয় বা শ্রেণী করা হয়, সে অনুযায়ী পণ্যের মূল্য নির্ধারণ করাকে প্রমিতকরণ বলে। কিন্তু পর্যায়িতকরণ বিষয়টি কিন্তু একটু আলাদা। মান অনুযায়ী পণ্যকে বিভিন্ন শ্রেণীতে ভাগ করাকে পর্যায়িতকরণ বলা হয়। সাধারণত ওজন, আকার ও গুণাগুণ অনুযায়ী পর্যায়িতকরণ করা হয়, ফলে বিক্রয় সহজ হয়। অর্থাৎ এই পর্যায়িতকরণের মাধ্যমেও কিন্তু বিক্রয়টি সহজ হয়। এখানে পর্যায়িতকরণের যেই সংজ্ঞাটি একটি সুন্দর করে দেওয়া আছে, এখানে আমি আন্ডারলাইন করে দিয়েছি যে মান অনুযায়ী পণ্যকে বিভিন্ন শ্রেণীতে ভাগ করাকে পর্যায়িতকরণ বলা হয়। এখন আমরা আলোচনা করব যে পরবর্তী পয়েন্ট রয়েছে, সেটি হচ্ছে 7 নম্বর পয়েন্ট, মোড়কীকরণ। মোড়কীকরণ কি? আমরা যাকে বলা হয় আমরা প্যাকেটিং বলি বা প্যাকেজিং বলি। যে পণ্য সামগ্রী যখন আমরা ক্রয় করে থাকি সেই পণ্যের মধ্যে কিন্তু সুন্দর করে প্যাকেট থাকে বা মোড়ক দেওয়া থাকে। মোড়ক মানে হচ্ছে প্যাকেটিং, যার ইংরেজি হচ্ছে প্যাকেজিং বা প্যাকেটিং আমরা বলতে পারি মোড়কীকরণের ইংরেজি। তো পণ্য সামগ্রীকে সুন্দর ও আকর্ষণীয় করা এবং নষ্ট বা ভেঙে যাওয়ার হাত থেকে পণ্য সামগ্রীকে সুন্দর ও আকর্ষণীয় করা এবং নষ্ট বা ভেঙে যাওয়ার হাত থেকে রক্ষার উদ্দেশ্যে কিছু দ্বারা আবৃত করাকে মোড়কীকরণ বলা হয়। কিছু দ্বারা আবৃত করা অর্থাৎ সেটা হতে পারে প্লাস্টিকের বা কোনো কাগজের মোটা কাগজের কার্টুন হতে পারে। এগুলো দিয়ে আসলে মোড়কীকরণ করা হয়। তো শিল্পজাত পণ্য যেমন ফ্রিজ, টেলিভিশন, সাবান এবং কৃষিজাত পণ্য যেমন পাস্তুরিত দুধ অর্থাৎ দুধ, আমরা যে বাজারে তরল দুধ যেগুলো আমরা পেয়ে থাকি সেগুলো কিন্তু অবশ্যই প্যাকেটজাত করা হয়, মোড়ক প্রয়োজন হয়, এছাড়া কিন্তু দুধ সরবরাহ করা সম্ভব নয়। মাছ, মাংস ইত্যাদি বিক্রয় ও ক্রেতাদের নিকট গ্রহণযোগ্যতা মোড়কীকরণের উপর নির্ভর করে। অর্থাৎ প্যাকেটিং করলে পণ্যটি আসলে নষ্ট হয় না বা এর গুণগত মান বজায় থাকে এই মোড়কীকরণের মাধ্যমে। পাশাপাশি মোড়কীকরণের মাধ্যমে পণ্যগুলো আকর্ষণীয় হয়ে ওঠে, যার কারণে পণ্য ক্রয় এবং বিক্রয় বা পরিবহনের ক্ষেত্রে খুবই সুবিধা পাওয়া যায়। তো এই হচ্ছে মোড়কীকরণ। তো যে 8 নম্বর পরবর্তী পয়েন্ট রয়েছে সেটি হচ্ছে তথ্য সংগ্রহ।
পরবর্তী পয়েন্ট হচ্ছে তথ্য সংগ্রহ, অর্থাৎ বাজার ও বাজার সংক্রান্ত বিভিন্ন তথ্য সংগ্রহ করা বিপণনের কাজ। অর্থাৎ বাজারের এবং বাজার সংক্রান্ত অর্থাৎ বাজারের সাথে জড়িত যে সকল পণ্য সেবা বাজারে পৌঁছানো এবং তা বিক্রয়ের সংশ্লিষ্ট যেই সম্পর্কিত যে বিষয়গুলো রয়েছে সেই তথ্যগুলো সংগ্রহ করতে হয়, এটিও একটি বিপণনের কাজ। তো বাজারে কোন পণ্যের চাহিদা কেমন এবং সরবরাহ কেমন, ক্রেতা এবং ভোক্তাদের পছন্দ এবং রুচি কেমন সে সম্পর্কে জানতে হবে এবং সেই সম্পর্কে তথ্য সংগ্রহ করলে পরবর্তীতে সে অনুযায়ী পণ্য সরবরাহ করাটা সহজ হয় একজন উৎপাদনকারীর নিকট। এর জন্য অবশ্যই বাজার, ভোক্তাদের চাহিদা, ভোক্তাদের পণ্যের কোন কোন পণ্যের উপর চাহিদা রয়েছে এবং পছন্দ কী, তাদের রুচি কেমন, সেই সকল বিষয় সম্পর্কে অবশ্যই তথ্য সংগ্রহ করতে হয়। তো এরপরের যে পয়েন্ট রয়েছে সেটি হচ্ছে 9 নম্বর পয়েন্ট, সেটি হচ্ছে ভোক্তা বিশ্লেষণ। তো পণ্য সরবরাহের পরে বিপণনের আরেকটি গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে ভোক্তা বা ব্যবহারকারীর রুচি বা চাহিদা, বৈশিষ্ট্য ও আগ্রহ বিশ্লেষণ ও মূল্যায়ন করা। অর্থাৎ তাদের ব্যবহারকারীর রুচি, চাহিদা, বৈশিষ্ট্য, আগ্রহ বিশ্লেষণ করা, পরবর্তীতে বিশ্লেষণ করা। এবং বিশ্লেষণ হচ্ছে এখানে বোঝানো হচ্ছে যে কোন কোন ভোক্তা কোন কোন ধরনের পণ্যের চাহিদা করে এবং কি পরিমাণ চাহিদা কোন ধরনের পণ্যের, এই জাতীয় এবং আগ্রহ, এই সকল বিষয় নিয়ে বিশ্লেষণ করতে হয় একজন উৎপাদনকারীকে। কারণ যথাযথভাবে এই কাজটি না করতে পারলে ব্যবসায়িক ঝুঁকি বেড়ে যায় এবং প্রসার ব্যাহত হয়। অর্থাৎ ভোক্তাদের চাহিদা, রুচি, এই সকল বিষয় যখন বিশ্লেষণ করে তাদের যেই সুবিধা রয়েছে, তাদের সুবিধা মতো পণ্য চাহিদা অনুযায়ী যদি সরবরাহ করা যায়, তাদের পছন্দ মতো এবং রুচি অনুযায়ী পণ্য সরবরাহ করা যায়, তাহলে কিন্তু বাজার ধরা যায় এবং সেই পণ্যের বাজার ভালো থাকে এবং পণ্যের বিক্রয় বৃদ্ধি পায় এবং পাশাপাশি পণ্যের যে ব্যাপক প্রসার সেটি সাধিত হয়। এর জন্য এর মূলে রয়েছে ভোক্তা বিশ্লেষণ। অবশ্যই ভোক্তা বিশ্লেষণ একটি গুরুত্বপূর্ণ ধাপ। এটি হচ্ছে বিপণনের সর্বশেষ যে কার্যাবলী সেটি। তো আশা করি আজকের যে আলোচনা রয়েছে এই আলোচনা থেকে তোমরা এই বিপণনের ধারণা, বিস্তর ধারণা এবং বিপণনের যে কার্যাবলী রয়েছে 9টি কার্যাবলী, এই 9টি কার্যাবলী সম্পর্কে বিস্তর ধারণা পেয়েছো। তো এই ভিডিওটি ভালো করে দেখবে এবং পাশাপাশি সমস্যা যদি হয় তাহলে অবশ্যই আমাকে জানাবে। আর তোমরা অবশ্যই এই পুরো চ্যাপ্টারটি তোমরা রিডিং করে রাখবে এবং আমার যে আলোচনা রয়েছে সেটি বারবার দেখবে না বোঝার আগ পর্যন্ত। এবং যদি বিশেষ কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তো আজকের মতো এখানে আমার রেকর্ডিং ক্লাস শেষ করছি। সবার সুস্থতা কামনা করে এখানে আমার যে রেকর্ডিং ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম।